সুপ্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা দুর্নীতিকে না অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মানসুরুল হক। দর্শক, একটি দেশের রাজস্ব ব্যবস্থা হওয়ার কথা রাষ্ট্রের আয় বাড়ানোর পাশাপাশি শিল্প ও বিনিয়োগকে সহায়তা করার কার্যকর মাধ্যম। কিন্তু বাংলাদেশে কর, ভ্যাট ও শুল্ক ব্যবস্থার জটিলতা, নীতির ঘন ঘন পরিবর্তন, ফাইলের দীর্ঘসূত্রতা সৎ উদ্যোক্তার জন্য ব্যবসা পরিচালনাকে কঠিন করে তুলছে। কোথাও এইচএস কোড ও পণ্য মূল্য নির্ধারণে স্বেচ্ছাচারিতার অভিযোগ, কোথাও অডিট কিংবা মামলা দিয়ে হয়রানি, আবার কোথাও বৈধ পাওনা ও ভ্যাট রিফান্ড পেতে মাসের পর মাস অপেক্ষার অভিযোগ তুলছেন ব্যবসায়ীরা। এর প্রভাব বিনিয়োগেও দৃশ্যমান। 2024-25 অর্থবছরে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $160 কোটি, যা জিডিপির মাত্র 0.33%। একই সময়ে বেসরকারি বিনিয়োগ নেমেছে জিডিপির 22%, যা 11 বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে 2025-26 অর্থবছরে এনবিআর-এর রাজস্ব ঘাটতি ছাড়িয়েছে $92,000 কোটি। অর্থাৎ নিয়মিত করদাতাদের হয়রানির অভিযোগ বাড়লেও করের আওতা সম্প্রসারণ ও লক্ষ্যমাত্রা অর্জন দুটোতেই ঘাটতি রয়ে যাচ্ছে। এমন একটি বাস্তবতায় দাঁড়িয়ে আজ আমরা আমাদের এই বিশেষ আয়োজনে আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজস্ব খাতে লাল ফিতার দৌরাত্ম্য, শিল্প ও বিনিয়োগের অন্তরায়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমান। যাচ্ছি মূল আলোচনায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, রাজস্ব আহরণের পাশাপাশি রাজস্ব প্রশাসনের অন্যতম কাজ হচ্ছে শিল্প ও বিনিয়োগকে সহায়তা করা। এই কাজটি আমাদের বর্তমান রাজস্ব ব্যবস্থা কতটুকু করতে পারছে এবং কোন কোন জায়গায় এর সীমাবদ্ধতা রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। খুব সুন্দর একটি পুষ্টিকর প্রসঙ্গ আমি মনে করি, কেননা এটা আজকের কথা না, এটা বহুদিনের, সব দেশেরই। সাধারণত রেভিনিউ 4টে আর দিয়ে বোঝানো হয়। নাম্বার 1 আর, প্রথম আর হচ্ছে রেভিনিউ। আমাকে রেভিনিউ আর্ন করতে হবে, কারণ এটা না করলে আমি ডেভেলপমেন্ট করতে পারবো না। দ্বিতীয় হচ্ছে রিপ্রাইসিং। এইটা দিয়ে আমি দ্রব্যমূল্যের দামে, যেটা আপনি শিল্প, বিনিয়োগ ইত্যাদি বললেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, এটা ওটা শিল্পকে বিনিয়োগে সহায়তা করা, এটা হচ্ছে সেকেন্ড আর, রিপ্রাইসিং। থার্ড আর হচ্ছে রিডিস্ট্রিবিউশন, অর্থাৎ সম্পদের এটা বৈষম্য করা, ঠিক করে দেওয়া, রিডিস্ট্রিবিউট করা। আপনার বেশি টাকা আছে, আমার কম টাকা আছে, আপনার কাছ থেকে কর বেশি নেব, নিয়ে আমি এনাকে সক্ষম করে তুলব। এখানেও ওই বিনিয়োগ এবং ব্যবসার সহায়তার ব্যাপারটাও এটার সাথে, রিডিস্ট্রিবিউশনের সাথে জড়িত। কারণ রিডিস্ট্রিবিউশন না হলে অর্থনীতিতে দুইজন প্লেয়ার, একজন কর দেয় না আরেকজন কর দেয়, দুজন তো সমানভাবে দাঁড়াতে পারবে না। আর সিস্টেমেরও এমন হওয়া উচিত যে দুজনেই যেন সম আচরণ পেয়ে সমানভাবে যেন কম্পিটিটিভ থাকতে পারে। আর চতুর্থ আর হচ্ছে রিপ্রেজেন্টেশন। তা আমার পক্ষে আমি রিপ্রেজেন্টেট করে পাঠিয়েছি সংসদকে, কারণ ওই সংসদ আইন তৈরি করে। আমার কত কর হবে, কি হবে না হবে, সংসদ দায়িত্ব। অর্থাৎ আমাকেই কিন্তু ওখানে বসানো হয়েছে, মানে করা হয়েছে যে আমার পক্ষে সংসদ এগুলো করবে। এবং এইটা করলেই ওই যে রেভিনিউ রিপ্রেজেন্টেশনটা, কথাটা কেন, যে রেভিনিউ বোর্ড যে কাজ করবে, যে আচরণ করবে, আমার সাথে যা করবে, সে করবে নিশ্চয়ই একটা আইনের আওতায়, এবং সেই আইনটা পাশ করবার দায়িত্ব আমার, সংসদ আমার। অর্থাৎ আই এম রিপ্রেজেন্টেড দেয়ার ইন মেকিং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস। এখন এই যে 4টে কথা বললাম, 4টা জায়গায় যদি যথাযথভাবে ভূমিকা পালন না হয়, তাহলে যা হবার তাই হচ্ছে। প্রথমত রেভিনিউ আর্নিংয়ের ক্ষেত্রে ওর মানে কোনো পরিকল্পনা ঠিক নাই। সে পারবে হয়তো 25 টাকা আয় করতে, তারে বললাম তোমার 68 টাকা করে দিতে হবে। কোত্থেকে করবে তার কাছে জিজ্ঞেস করলাম না। অর্থাৎ আমি প্রথম বলতে চাচ্ছি, করের যে টার্গেট ঠিক করবে সেটা এনবিআরকেই করতে হবে। আয়কর সহজীকরণের কথা বলছি এনবিআর খুব জটিল করতেছে, করতেছে। তো ওই এনবিআর জটিল হচ্ছে, তো সেই আইনটা আপনি সংশোধন করে দিচ্ছেন না কেন? ইউ হ্যাভ দ্য পাওয়ার টু মেক ইট এ সিম্পল সিস্টেম। অথচ ও যে আইন তৈরি করে ড্রাফট করে আমার কাছে দিছে, আমি সেটাই পাশ করে দিচ্ছি। ও তো ওর নিজের মতন করে তৈরি করে দিয়েছে। জি, এই হচ্ছে। জি, আসছি আবার আপনার কাছে জনাব জিয়াউর রহমান। আমরা অনেকাংশেই দেখি যে বিজনেসম্যান যারা রয়েছে বা বিনিয়োগকারীরা, তাদের অনেক অভিযোগগুলো ঠিক এরকম যে কর দিতে চাচ্ছে, কিন্তু করের যে সুনির্দিষ্ট কাঠামোর বাইরে যে তার ক্ষেত্রে কর নির্ধারণ হচ্ছে। ভ্যাটের ক্ষেত্রেও সেম,
ভেটে তারা হয়রানি হচ্ছে, কাস্টমসেও তারা হয়রানি হচ্ছে। এই যে হয়রানিগুলা, এগুলি কি আসলে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা, নাকি এগুলি একটা রেগুলার প্র্যাকটিসে দাঁড়িয়েছে এনবিআর বা রাজস্ব খাতের? যদি তাই হয় তাহলে এখান থেকে কিভাবে পরিত্রাণ পাবে বিনিয়োগকারীরা, এবং এই যে প্রাতিষ্ঠানিক একটা সংকট রয়েছে, এই সংকটটা আমরা কিভাবে কাটাতে পারি? আসলে এনবিআরে যে অনিয়ম দুর্নীতির বা হয়রানির যে অভিযোগগুলো আমরা শুনছি এখন, সেগুলো এই এখনকার ঘটনাও না, আবার এগুলো আমাদের বিচ্ছিন্ন ঘটনাও না। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে যে সুশাসনের ঘাটতি ছিল, রাজনৈতিক জায়গায় বলেন, পুলিশি জায়গায় বলেন, প্রশাসনে বলেন, সব জায়গায় ছিল, এবং সবাই যে কোনো উপায়ে হোক ম্যাক্সিমাইজ করা তার প্রফিট, কিংবা তার বৈধ অবৈধ যে কোনো উপায়ে হোক সম্পদ বাড়ানো, এই যে একটা প্রতিযোগিতা, অন্ধ প্রতিযোগিতা, সেগুলো কিন্তু দীর্ঘদিন যাবত চলে আসছিল, এবং সেইটার ধারাবাহিকতা এখনও কিন্তু রয়ে গেছে। দুর্ভাগ্য হচ্ছে যে রাজা যায় রাজা আসে, সিস্টেমের মতো থেকে যায়। আমরা একটা বড় পরিবর্তন দেখেছি 2024 সালে যে গণ আন্দোলন হলো, এই আন্দোলনের পেছনে অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল আগের সরকারের আমলে অনিয়ম দুর্নীতি, লাগামহীন দুর্নীতি যেটি ছিল, সেটা লাগাম টেনে না ধরতে পারা। আপনি দেখবেন জাস্ট জুন মাসে একটা প্রাক বাজেট আলোচনায় আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন যে আমাদের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত যে সেক্টর হচ্ছে এনবিআর। উনি বলছেন যে বন্দরে স্ক্যানিং মেশিন নষ্ট থাকে, যে মেশিন দিয়ে আপনি যাচাই করবেন যে আমি যে আমদানি করলাম সে পণ্যটা কী, এবং সেটা ইচ্ছাকৃতভাবে কর্মকর্তারা নষ্ট করে রাখে এনবিআরের লোকজন। এই কথা উনি বলেছেন যে স্যাম্পল পাঠাতে হয় ঢাকায়, সেই স্যাম্পল ইয়ে রেজাল্ট যেতে যেতে অনেক সময় লাগে, ততদিনে কিন্তু পোর্টে যে ইম্পোর্ট করা হয় পণ্য খালাস করা যায় না, যার ফলে ড্যামেজ দিতে হয়, জাহাজের বাড়তি ভাড়া গুনতে হয়, তার খরচ কিন্তু বেড়ে যায়, ব্যাংকে অতিরিক্ত সুদ দিতে হয়, তার খরচ বেড়ে যায়। তখন সেই পণ্য দিয়ে যখন আপনি পণ্য উৎপাদন করবেন, তার প্রোডাকশন কস্ট বেশি হবে, সে চাইলে কিন্তু কম দামে পণ্য বিক্রি করতে পারবে না, কিংবা সে যখন বাইরে রপ্তানির জন্য কম্পিট করে তখন কিন্তু তার প্রতিযোগিতার সক্ষমতা কমে যাচ্ছে, কারণ প্রোডাকশন কস্টটা বেড়ে যাচ্ছে। এই যে একটি অবস্থা, এগুলো আমরা শুনছি, সরকারও স্বীকার করছেন, কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমাদের সিনিয়র মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমাদের যে গণ আন্দোলনের যে প্রত্যাশা ছিল, আমি খুব হতাশ, সেই প্রত্যাশার জায়গাটুকু হয় নাই। একমাত্র তারেক রহমান ছাড়া আর কোথাও আমি পরিবর্তন দেখি না। যারা ঘুষ খেতেন এখনও ঘুষ খাচ্ছেন, যারা মানুষকে নানাভাবে জিম্মি করার চেষ্টা করতেন এখনও করার চেষ্টা করছেন, ভুল পাল্টিয়ে আবার রং পাল্টিয়ে আবার একই কাজ করার চেষ্টা করছেন। সুতরাং এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই জায়গাটা নিয়ে হতাশা ব্যবসায়ীদের, সেটা অনেক বাস্তবসম্মত মনে হয় আমার। জি, আসছি আবার আপনার কাছে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমরা অনেকাংশেই দেখি যে কর নির্ধারণ, অডিট, পুনঃমূল্যায়ন, এইচএস কোড নির্ধারণে কর্মকর্তাদের বিবেচনামূলক ক্ষমতা, দুর্নীতি ও হয়রানির সুযোগ তৈরি করার ক্ষেত্রে এই ক্ষমতাটুকু কতটুকু দায়ী? এই ক্ষমতার ব্যাপারে আপনার বক্তব্য কি? এই ক্ষমতাটাই খুব গুরুত্বপূর্ণ, এই ক্ষমতাটাই, এটা বাজে জিনিস। আমি আবার বলছি, ক্ষমতাটা কে দিয়েছে তারে? আপনি বলছেন এই যে সংসদের, যেটা আমি বললাম রিপ্রেজেন্টেশন, সংসদের 70% সদস্য হচ্ছে ব্যবসায়ী। ওরাই ওই আয়কর আইন পাশ করেছে, ওরাই ভ্যাট আইন পাশ করেছে, এবং ওর ভিতরেই ওই স্বেচ্ছা ক্ষমতা টমতা সব দেওয়া আছে। ওরা দিয়েছে যে একজন কর্মকর্তা এই করতে পারবেন, দেওয়া আছে। উনি একবার পড়ে দেখেন নাই না, অথবা আমি এখন কীভাবে ধরে নেব যে ওনারাই আমি আবার বলছি রিপ্রেজেন্টেশন। ওই যে কথা আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কিন্তু সমান দহে। যেমন এখানে সর্বশেষ একটা পয়েন্ট বলি, অটোমেশন হলে এই যে আপনি যেগুলো বলছেন হয়রানি, এটা ওটা, এই ইভেন এইচএস কোড টোড ইত্যাদি, এর প্রায় 80% জিনিস কমে যাবে, থাকবে না। কারণ মেশিনকে আমি যা বলে দেবো সে ওই অনুযায়ী করবে। সেই অটোমেশনটা সেই 90 সাল থেকে এই পর্যন্ত বোধহয় প্রায় 17টা প্রকল্প নেওয়া হয়েছে, অটোমেশন, ডিজিটাইজেশন, এটা করা, শুধু টাকাই নেওয়া হয়েছে বিদেশ থেকে, তাও লোনের টাকা নেওয়া হয়েছে, করে করে এক একটা করে প্রকল্প নেওয়া হয়েছে। একটা প্রকল্প শেষ হয় না, এবং একটা প্রকল্পের পরের প্রকল্পের কন্টিনিউটি নাই, না হয়ে কোনোভাবেই দেখা যাচ্ছে যে আসলে অটোমেশনটা হচ্ছে না। তাহলে এখন দেখতে হবে যে অটোমেশনটা কেন হচ্ছে না। আমরা আমাদের রিপোর্টে পরিষ্কার করে বলে দিয়েছি, ওই বিদেশি টাকা নিয়ে, বিদেশি ভেন্ডর দিয়ে আপনি অটোমেশন করতে পারবেন না। আপনাকে এটা টাইম ফ্রেম বেঁধে দিয়ে দিতে হবে, এবং আমাদের দেশের লোকেরাই পারবে। আমি আবার আসছি আপনার কাছে, জনাব জিয়াউর রহমান। অভিযোগ রয়েছে একই পণ্য, একই কাগজপত্র হলেও কর্মকর্তা বদলালে শুল্কের হার বা করের হার বদলে যায়। এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? পরিত্রাণের উপায় হলো যারা দোষী তাকে দায়বদ্ধ করা, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। কিন্তু অতীতে আমরা অসংখ্য অভিযোগ শুনছি, যেটা
বললেন যে এইচএস কোডের উপর তো নির্ভর করে আসলে শুল্ক, আমদানি পণ্যের শুল্ক তো হবে। জি। একটা এইচএস কোডে হয়তো 5% আছে, আরেকটা এইচএস কোডের পণ্য হলে সেটা হয়ে যাবে হয়তো 35%। এরকমই তো হয়। এখন দুভাবেই ঘটনা ঘটতে পারে। একটি ঘটনা হলো যে একজন অফিসার হয়তো তুলনামূলকভাবে সৎ, পার্টি হয়তো দুর্নীতি পরায়ণ, যে পার্টি আমদানি করেছে সে হয়তো ম্যানেজ করার চেষ্টা করে, না পারলে দেখা গেলো অন্য কোনো কর্মকর্তা আসলো, তাকে ম্যানেজ করে চেঞ্জ করে ফেললো, কম দামে পণ্য খালাস করলো। এটা যেমন হতে পারে। আবার এমন হতে পারে যে কর্মকর্তাও দুষ্টু, আপনার পার্টিও দুষ্টু। সুতরাং নেগোসিয়েশন হওয়ার আগ পর্যন্ত নানা কিছু চলে, যখনই নেগোসিয়েশন হয়ে যায় তখন আপনার কোড চেঞ্জ করে দিয়ে এটা লোয়ার শুল্কের মধ্য দিয়ে, কাস্টমস ডিউটির মধ্য দিয়ে পণ্য খালাস হয়ে যায়, সেটা হতে পারে। কিন্তু এই যে বিভিন্ন অভিযোগগুলো এসছে, আমরা কি সেই অভিযোগের প্রেক্ষিতে কাস্টমস বিভাগে যারা দায়িত্ব পালন করেন তাদের কারো বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির নমুনা কি আছে দেখেছি? একটাও নাই। আপনাদের মূল্যবান আলোচনা শুনছিলাম, আবার আলোচনায় ফিরবো, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, বিশেষ আলোচনা দুর্নীতিকে না অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন দুর্নীতিকে না অনুষ্ঠান, সঙ্গে আছি আমি মানসুরুল হক। আলোচনার বিষয় রাজস্ব খাতে লাল ফিতার দৌরত্ব, শিল্প ও বিনিয়োগের অন্তরায়। ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি দীর্ঘদিন এনবিআরের চেয়ারম্যান ছিলেন এবং আপনি থাকাকালীন এনবিআরের অনেক সুশাসন আমরা দেখেছি, শিল্প বিনিয়োগ অনেক অনেক বেড়েছিল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্টও দেখেছি। তো বর্তমানে বিনিয়োগ বা ব্যবসা যেটাই বলি অনেকাংশেই কমে গিয়েছে এবং আমরা যে আমাদের কাছে যে রিপোর্ট রয়েছে 2025-26 অর্থ বছরে প্রথম 9 মাসে নিট এফডিআই প্রায় 23.6% কমেছে। তো এটা আসলে বিনিয়োগ বা কর নীতির স্থিতিশীলতাটা আসলে এখানে প্রশ্নবিদ্ধ। তো এই জায়গাটায় আপনি এনবিআরের সাবেক চেয়ারম্যান হিসাবে বর্তমান সরকার বা বাংলাদেশে আরও বেশি শিল্প এবং বিনিয়োগ বান্ধব করার জন্য বর্তমান সরকারের প্রতি বা এনবিআরের প্রতি আপনার সুনির্দিষ্ট কি মতামত রয়েছে? নিয়ত ঠিক করতে হবে আগে। আপনি এনবিআরকে যদি মনে করেন, আমি আবার বলি, এনবিআর কিন্তু একটু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, খেয়াল করতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাকে যদি সরকার চালায়, সরকার কিন্তু করদাতা, জি, সরকার নিজেও করদাতা, তারও ফাইল থাকতে পারে, 666 কোটি টাকার ফাইল থাকতে পারে তার, এবং সে এনবিআরকে নিয়ন্ত্রণ করছে অন্যভাবে, করতে পারে। এখানে রাষ্ট্রকে রাষ্ট্রের ভূমিকায় আসতে হবে, কারোর দিক তাকালে হবে না। এবং একই সাথে একটা জবাবদিহিতার পরিবেশের ব্যাপার, সেইটা আনলে ওই আপনি যেটা বললেন পরামর্শ, এটাই যে যেখানেই থাকি যার যে ভূমিকা সেইটার জন্যে সে কী কারণে ওইটা পালন করতে পারছে না, এর জন্য আইন কানুনের সংশোধন, সহজীকরণ, এবং এটা করতে হবে সংসদকেই। যেখানে এই 70% ব্যবসায়ীরাই আছেন, উনি ওখানে আইন সংশোধন করবেন না, আইন পড়ে দেখবেন না, আর বাইরে শুধু বলবেন আমি তো নিগৃহীত হচ্ছি, আমি হচ্ছি। আপনি বিদেশি বিনিয়োগের হারের কথা বলছেন, দেশে যদি বিনিয়োগ না হয়, দেশীয় বিনিয়োগের হার যদি না বাড়ে, আপনি যেমন প্রথমে বলছিলেন 22% মাত্র, যেটা 27-28 উপরে থাকার কথা, তখন এফডিআই আসবে না। কারণ এফডিআই দেখে যে লোক তার নিজের দেশে বিনিয়োগ করতে পারে না, আমি কোন পাগল যে ওর ওখানে করি। তা সুতরাং এই সরকার এবার যে বাজেটে প্রথমে এটা বেশি গুরুত্ব দিয়েছে যে আগে আমার দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের পরিবেশকে এনাবলিং সৃষ্টি করলেই, এখানে ঠিক হলেই বিদেশি বিনিয়োগ আমার ডাকতে হবে না, ওই এমনি আসবে। জি, জনাব জিয়াউর রহমান, সরকার বিনিয়োগ আহ্বান করছে, কিন্তু উদ্যোক্তারা কর ভ্যাটের জটিলতা, অডিট ভীতি ও কাস্টমস হয়রানির কথা বলছেন। এই যে একটা গ্যাপ, সরকারি বিনিয়োগ বান্ধব বক্তব্য এবং ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতা, কঠিন অভিজ্ঞতা বা খারাপ অভিজ্ঞতা, এই দুইটা জায়গায় এত ব্যবধান কেন? সরকারের যে মূল উদ্দেশ্য ব্যবসা বান্ধব করার জন্য, এই জায়গাটায় কি কাজ করা যেতে পারে, কিভাবে আমরা এটাতে বাড়াতে পারি? এটা সরকারকেও দুর্নীতি হবে। আসলে সব কিছু নির্ভর করে, আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছার উপর। সত্যিকার অর্থে সরকার যদি চায় যে আমি বিনিয়োগ বাড়াবো, কর্মসংস্থান বাড়াবো এবং তার জন্য একটা এনাবলিং পরিবেশ তৈরি করব, তাহলে তার এই মেসেজটা সর্বস্তরে সঠিকভাবে যাচ্ছে কি না, এবং সে মেসেজটা যত এজেন্সি আছে গভর্নমেন্টের সেগুলো বহন করছে কিনা, পরিপালন করছে কিনা, সেটাও কিন্তু সরকারকেই মনিটর করতে হবে। এখন আপনি সরকার বলছে কিন্তু এনবিআর করলো না, কিংবা অন্য এজেন্সি করলো না,
সেটা কে মনিটর করবে? সে কি বাইরের কেউ করবে? ব্যবসায়ী করলে হবে? ব্যবসায়ীরা হয়তো তার অবজারভেশনগুলো তুলে ধরবে, সেই অবজারভেশনটা কার কাছে দেবে? সরকারের কাছেই দেবে। সরকারকে দায়িত্ব মনিটর করতে হবে যে আমি যে এই আইনটা করতে চাইলাম কিংবা আমার যে এই লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রার সাথে এনবিআর অ্যাকশনগুলো সাযুজ্যপূর্ণ কিনা নাকি সাংঘর্ষিক, তার অ্যাকশনের কারণে, তার নীতির কারণে, তার হয়রানির কারণে আমার লক্ষ্য উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে কিনা, সেই জায়গাটা যদি রাজনৈতিক সরকার যদি মনিটর করে, তার যদি তার জায়গাটা এনশিওর করে, তার সেই দেশপ্রেম থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, তার নিজের সততা দক্ষতা থাকতে হবে। এখন যদি শুধু আমি মুখে বললাম কিন্তু আমি প্রয়োগের দিকটা আসলে কার্যকর হচ্ছে কিনা আমি মনিটর করলাম না, কিংবা মনিটর করার মতো আমার সক্ষমতা নাই, তাহলে কিন্তু সেটি হবে না। প্রতি বছর 24 থেকে 25 লাখ নতুন মুখ শ্রমবাজারে আসে। এর মধ্যে শিক্ষিত মানুষ যেমন আছে, ছেলে তরুণ তরুণী আছে, কম শিক্ষিত অশিক্ষিত তরুণ তরুণীও আছে। তাদের কর্মসংস্থান কোথায় হবে? সরকার দিতে পারবে? তাদেরকে কিন্তু প্রাইভেট সেক্টরই দেবে, এবং প্রাইভেট সেক্টর দেবে হচ্ছে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে। সে পরিবেশটা সরকারকে তৈরি করে দিতে হবে। সুতরাং আমরা মনে করি যে সরকার তার লক্ষ্য উদ্দেশ্য অন্যান্য এজেন্সি ঠিকমতো বাস্তবায়ন করতে পারছে কিনা, ক্যারি করতে পারছে কিনা, সরকার সেটি মনিটর করার দায়িত্ব নেবে। যদি কেউ ব্যর্থ হয় সরিয়ে দিয়ে দক্ষ লোক দিবে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে করে তার বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে। যদি এরকম একটি ব্যবস্থা তৈরি করা যায় তাহলে নিশ্চয়ই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। জি জি, ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি একটু আগে বলছিলেন যে অটোমেশন বা ডিজিটাইজেশন, তো আমরা দেখেছি বা আমরা বিভিন্ন সময় অভিযোগও পাচ্ছি এবং গণমাধ্যমে বিভিন্ন রিপোর্টে দেখেছি যে অটোমেশন রয়েছে, ডিজিটাল ব্যবস্থা ঠিকই রয়েছে, কিন্তু পার্সোনালি দর কষাকষি হয়ে থাকে অনেক জায়গায়। সো এই যে দর কষাকষির মাধ্যমে দুর্নীতি, অনিয়ম এবং সুশাসনের একটা ব্যত্যয় ঘটছে। সো এই দর কষাকষিটা কি আসলে নৈতিক অবক্ষয় নাকি সিস্টেমের ত্রুটি? আপনি কি মনে করেন? নৈতিক অবক্ষয়। ওর যে কথা জিয়া খুব সুন্দর কথা বলেছে, রাষ্ট্রীয় রাজনৈতিক সদিচ্ছা স্পষ্ট করতে হবে, দৃঢ়চিত্ত হতে হবে। 12 সালে যখন নতুন ভ্যাট আইনটা করার পরে আমরা দেখলাম যে পরের বছর ইলেকশন, সেজন্য ওনারা প্রবর্তনে গেলেন না। কিন্তু দুটো জিনিস প্রবর্তন রেখেছিলেন যে বাই দ্য টাইম সকল করদাতাকে তাদের মেশিন দেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়া হবে, তারা ইকুইপড হবে, তারপরে আমরা এই নতুন ভ্যাট আইন এটা করব। কারণ মেশিন ঠিক না করলে, সিস্টেম না ঠিক করলে আমি অটোমেটেড হয়ে তো লাভ হচ্ছে না, কাজ হয়নি। প্রতিটা ব্যাপারে আমাদের একটা হতে হবে, আত্মবোধ, বিশ্বাস আরো বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে। জি, আসছি আবার আপনার কাছে। জনাব জিয়াউর রহমান, আমরা অনেক সময় দেখি বা ব্যবসায়ীদের কাছ থেকে অনেক অভিযোগ আমরা শুনতে পাই যে বন্দরে মাল এসেছে কিন্তু তার একটা প্রত্যয়নপত্র লাগবে ভ্যাট অফিস থেকে অথবা ট্যাক্স অফিস থেকে। দেখা যাচ্ছে যে এই প্রত্যয়নপত্রের জন্য সে দিনের পর দিন ভ্যাট অফিস অথবা ট্যাক্স অফিসে যে হয়রানির শিকার হচ্ছে, উপরন্তু তার যে বন্দরে যে মালটা এসেছে, যে কন্টেনারটা এসেছে বা জাহাজটা এসেছে, তার প্রতিদিনের জন্য একটা বিশাল পরিমাণ জরিমানাও গুনতে হচ্ছে। এই যে ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু এনবিআরের কোনো কর্মকর্তা তাকে সহযোগিতা করার জন্য সেই মনোভাবটা দেখাচ্ছে না, বা ওই শিল্প বিনিয়োগকে সহায়তা করার যে টেন্ডেন্সি সেটা আমরা পাচ্ছি না। সো এই যে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি, এই দায়টা আসলে কে নেবে? এটা কি সরকার নেবে নাকি এনবিআর নেবে নাকি এই সিস্টেমের কোনো ত্রুটি? এই জায়গাটা আপনার বক্তব্য কি? একটু আগে বলছিলাম যে এটার সাথে আছে দুইটা বিষয় জড়িত। একটা হলো সিস্টেমের ত্রুটিও যেমন কিছু আছে, আবার কিছু আছে অসাধু কর্মকর্তাদের দৌরাত্ম্য, এদের যে সিন্ডিকেট। খুদ মন্ত্রী যেখানে বলেন যে ওখানকার যে মেশিন, স্ক্যানিং মেশিন, সেই মেশিন মাঝে মাঝে নষ্ট থাকে। কেন নষ্ট থাকে? মনে করা হয় যে নষ্ট করে রাখা হয়। কারণ নষ্ট করে রাখলেই যখন আপনি স্ক্যানিং করতে পারবেন না তখন আপনার সংকটে পড়তে হবে। আবার একটা স্যাম্পল, আপনি যেটা কথা বললেন, একটা সার্টিফিকেট নিতে গেলে দীর্ঘদিন লাগে। সার্টিফিকেটের কি যে ভাই নমুনা পাঠিয়েছি ঢাকায়, নমুনা পরীক্ষা হবে, তারপর রেজাল্ট পাবো, তারপর তোমাকে সার্টিফিকেটটা দিব। এই জায়গাটা যত বেশি ডিলে করা যায় তত বেশি আপনার সাথে নেগোসিয়েশন করা সহজ হয়। কারণ কি, আপনি ব্যবসায়ী, আপনি দুইটা চিন্তা করবেন। এক হলো আমার নগদ লস, আমার যদি পণ্যটা নিতে দেরি হয় আমাকে জাহাজ ভাড়া বেশি দিতে হবে, আমাকে ব্যাংকের সুদ দিতে হবে। আরেকটা হলো বেশি দেরি হলে এই জিনিস নিয়ে তো আমি প্রোডাকশন করব, তো সেটা আমি প্রোডাকশন করে মার্কেটে আনতেও আমার দেরি হবে। সুতরাং ভাই আমার এমনি ক্ষতি হবে 1 লাখ টাকা, তার চেয়ে ভাই তোমাকে যদি 20,000 টাকা দিলে আমার পণ্যটা আগে ছাড় হয়, সেটা হইতে পারে। সুতরাং এই নেগোসিয়েশন তাদেরকে জিম্মি করা হয়, জানা হবে। সুতরাং আমি মনে করি যে এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে এনবিআর এবং সরকারের অন্যান্য পর্যায় থেকে মনিটরিং করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। যেটা একটু আগে বলছিলাম যে অসংখ্য ঘটনা আমরা শুনি, অভিযোগ শুনি, দৃষ্টান্তমূলকভাবে কোনো শাস্তির ব্যবস্থা আমরা দেখি না। আমরা কি একটা এক্সাম্পল দেখি যে আর্থিক অনিয়ম দুর্নীতির কারণে 2টা কর্মকর্তাকে এই মুহূর্তে ওএসডি করা হয়েছে? একটাও নাই। শুধু আপনাকে এই জায়গাটাও দৃষ্টান্ত স্থাপন করতে হবে, তাহলে কিন্তু অন্য কর্মকর্তারা সতর্ক হয়ে যাবে। জি, ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অনুষ্ঠানের শেষ প্রশ্ন, যে
এনবিআর এর বিভিন্ন কার্যক্রমে আমরা লাল ফিতার দৌরত্ব দেখি এবং আজকের অনুষ্ঠানের নামকরণও হয়েছে যে রাজস্ব খাতে লাল ফিতার দৌরত্ব, শিল্প ও বিনিয়োগের অন্তরায়। তো এই এনবিআর এর কার্যক্রমে বা লাল ফিতার দৌরত্বে যে শিল্প এবং বিনিয়োগ যে বাধাগ্রস্ত হচ্ছে, এই জায়গাটায় এনবিআর এর কার্যক্রমকে আরও বেশি সংস্কার করার জন্য, আরও বেশি জনবান্ধব করার জন্য আপনার সুনির্দিষ্ট কোনো মতামত যদি থাকে, এটা দিয়ে আমাদের অনুষ্ঠান আজ শেষ করব। রাজনৈতিক সদিচ্ছা, জি, উদ্বিগ্ন লাগবে, আমার এটা করব, আমার করতে হবে, এই কথা এইভাবে বলতে হবে, এরকম না যে আমি আবার বলছি মাননীয় সংসদ সদস্য তারা 70% বিজনেসম্যান ওখানে বসে আছেন, আইন তৈরি করার পুরো ক্ষমতা তার হাতে আছে। তিনি কেন আবার এই যে কর আয়কর কি বলে কর ন্যায়পালের অফিস বললাম বা যে বললাম এই জাতীয় জিনিসগুলো কেন তারা করছেন না বা করেন না, না করে এই যে আমি একটু রিজার্ভেশন প্রকাশ করি, আপনারা কথায় কথায় দুজনেই বা সবাই ওই এনবিআর কি আপনি তো এটা টানেলের লাস্ট পয়েন্টের এক লোকের ধরতেছেন, ওই এনবিআর এইভাবে হয়েছে কেন, এনবিআর এর লোকেরা ওইভাবে করে ওখানে আসে কেন, সে সুযোগটা তাহলে আমরা করে আপনার দিচ্ছি। সিস্টেম কই, আপনিই তো দিয়েছেন, মানে আপনি কিছু বলছেন না। আমি বলি সবশেষ কথাটা এই, দুর্নীতি করতে দিলে, দুর্নীতি করে হয়ে গেলে, দুর্নীতিবাদ যদি শক্তিশালী হয়ে যায়, তার কাছে যদি টাকা থাকে, তাহলে আপনাকেও সে উল্টাই দিতে পারে। পাইতে পারে, জি। সুতরাং সাধু সাবধান, প্রথম থেকেই বলছি সাধু সাবধান। আপনি নীরবে নির্লিপ্ত থেকে অথবা ব্যবস্থা না নিয়ে ধরতে চাইলাম ধরলাম না, এরকম একটা পরিস্থিতি করে পিকে হালদার আপনার বর্ডার পার হয়ে যাচ্ছে ওই ইয়ের থেকে কি বলে ওই বেনাপোল দিয়ে, পিকে হালদার যেই ওই পার হয়ে নোম্যান্স ল্যান্ডে গেছে তখন চিঠিটা যাচ্ছে যে ও যেন দেশ ত্যাগ না করতে পারে। তাহলে হু ইজ ডিলেইং, হোয়াই ইট হ্যাজ বিন ডিলেড, হোয়াই হি হ্যাজ বিন অ্যালাউড টু গো ওভার দেয়ার, এগুলোকে ভালো করে বুঝতে হবে, দেখতে হবে। এবং তা না হয়ে শুধুমাত্র এনবিআর কিংবা শুধুমাত্র ওই যে পুলিশের অমুক অফিসারটা এরভাবে বললে হবে এই না। কথাগুলো তো কেউ আপনার- বলছে না, আপনার বলার সাহসও system- পাচ্ছে না। আপনি না, বলছেন সাহস যে পাচ্ছে না কি কেউ করে? কথা বললেই এনবিআর আবার তাকে ডিস্টার্ব করছে। সো এই জায়গাটা না তো না, তো কাউকে সেই না জন্য বলছি কাউকে বলতে রাষ্ট্র, হবে ওই জন্যই তো কথা। বললাম রাষ্ট্র, জি, গণমাধ্যমের এটা একটা একটা দায়িত্ব রাষ্ট্র, রয়েছে। রাষ্ট্রকে কথা বলতে হবে, জি রাষ্ট্র, এবং তার ব্যাকআপ থাকতে হবে। জি, আপনাদের অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আজ অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।